মাফিক এই জাতিকে অসুস্থ জাতিতে রাখারই পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংকও থাকবে, আদ-দ্বীন হাসপাতালও থাকবে, থাকবে ইবনে সিনাও, থাকবে না শুধু জুলুমকারীরা। জীবনের মূল্য, মানুষের জীবনের নিরাপত্তা ইচ্ছা করে সরকারি হাসপাতালগুলোকে সম্পূর্ণ করে না, কারণ তাহলে প্রাইভেট হাসপাতালের সঙ্গে তাদের যে অবৈধ চুক্তি, যে রোগী সেখানে ট্রান্সফার। দর্শক, জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা, বিশিষ্ট সমাজসেবক এবং চিকিৎসক ডক্টর এস.এম. খালেদুজ্জামানের এই একটি মাত্র ফেসবুক পোস্ট এবং বক্তব্য বর্তমান রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে এক বিশাল আলোড়নের সৃষ্টি করেছে। যখন একের পর এক বড় বড় অর্থনৈতিক এবং সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে দেবার কিংবা জোরপূর্বক নিয়ন্ত্রণ নেবার এক নজিরবিহীন রাষ্ট্রীয় তৎপরতা দেশ জুড়ে দৃশ্যমান হচ্ছে, ঠিক তখনই এই সাহসী এবং প্রত্যয়ী উচ্চারণ পুরো ব্যবস্থার মূলে এক নতুন চিন্তার খোরাক জুগিয়েছে। আপাত দৃষ্টিতে এটি একটি রাজনৈতিক দলের নেতার বক্তব্য মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক সমাজতাত্ত্বিক এবং অর্থনৈতিক সত্য। স্বাস্থ্যমন্ত্রী, আপনি বিভিন্ন জায়গায় যে তরকারিতে ফু দিয়ে তরকারি টেস্ট করছেন, মানুষ তো আর হাসপাতালে বাবা খাওয়ার জন্য যায় না, চিকিৎসার জন্য যায়। আপনারা খাওয়া দাওয়া ভালো করেন, আপনার দল করে, এটা তো স্বাস্থ্য খাতের বাজেট কত, কোন কাজে কি ইউরিয়ান মার্কিন ডলারের সমতুল্য পরিমাণ সেবা বাঙালিরা বিদেশ থেকে ক্রয় করে। দর্শক, বিগত বেশ কিছু সময় ধরে দেখা যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক এবং স্বাস্থ্য খাতের অন্যতম প্রধান চালিকা শক্তি বেশ কয়েকটি মেগা প্রতিষ্ঠানের উপর নানামুখী চাপ প্রয়োগ করা হচ্ছে। কখনো আইনি মারপ্যাচ, কখনো প্রশাসনিক আদেশে, আবার কখনো বা পরোক্ষ আগ্রাসন চালিয়ে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বদলে দেয়া হচ্ছে কিংবা কার্যক্রমকে সংকুচিত করা হচ্ছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইবনে সিনা ট্রাস্ট কিংবা আদ-দ্বীন হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলো এদেশের সাধারণ মানুষের কাছে এক একটি আস্থার প্রতীক। ডক্টর এস.এম. খালেদুজ্জামান একজন চিকিৎসক এবং সমাজসেবক হিসেবে এই সংকটের গভীরতা খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছেন। তিনি খুব স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছেন যে প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকেন্দ্রিক বিষয় নয়। একটি প্রতিষ্ঠান যখন লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করে, কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবা দেয় এবং দেশের অর্থনীতিতে বিলিয়ন ডলারের অবদান রাখে, তখন তা নির্দিষ্ট দলের সম্পত্তি থাকে না, তা হয়ে যায় পুরো রাষ্ট্রের সম্পদ। এই রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এসব প্রতিষ্ঠানের ক্ষতি করার অর্থ সরাসরি দেশের সাধারণ জনগণের পেটে লাথি মারা। দর্শক, এবার একটু অর্থনৈতিক এবং সামাজিক প্রাতিষ্ঠানিক সহনশীলতার এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্সের দৃষ্টিকোণ থেকে বিষয়টি একটু তলিয়ে দেখা যাক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এদেশের ব্যাংকিং ইতিহাসের এক কিংবদন্তি। রেমিটেন্স আহরণ থেকে শুরু করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশে এই ব্যাংকের অবদান দেশের জিডিপির সাথে ওতপ্রোতভাবে জড়িত। একইভাবে ইবনে সিনা বা আদ-দ্বীন হাসপাতালগুলোর দিকে তাকালে দেখা যায় যেখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে, সেখানে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের আধুনিক চিকিৎসা সেবা দিয়ে আসছে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো। অর্থনীতিবিদদের মতে একটি রাষ্ট্র বা সরকার চাইলেই এই সকল প্রতিষ্ঠান রাতারাতি তৈরি করতে পারবে না। এর পেছনে প্রয়োজন দশকের পর দশক ধরে গড়ে ওঠা সততা, পেশাদারিত্ব এবং জনগণের অবিচল অবস্থা। ক্ষমতা বা বন্দুকের নলে হয়তো কোনো ভবনের নিয়ন্ত্রণ নেওয়া যায়, কিন্তু গ্রাহকের বা রোগীর সেই অবিনশ্বর বিশ্বাস কি এত সহজে কেড়ে নেওয়া যায়? একেবারেই নয়। ডক্টর খালেদুজ্জামানের বক্তব্যের মূল সুর ঠিক এখানেই। তিনি বোঝাতে চেয়েছেন, যারা আজ ক্ষমতার অপব্যবহার করে এই প্রতিষ্ঠানগুলোকে গ্রাস করতে চাইছে বা ধ্বংস করতে চাইছে, তারা আসলে এক অলীক স্বপ্নে বিভোর হয়ে আছে। কারণ সাময়িকভাবে এদের গতি ধীমে করে দেয়া গেলেও জনগণের হৃদয়ে এদের যে শিকড় গ্রথিত হয়েছে তা উপড়ে ফেলার ক্ষমতা কোনো কর্তৃত্ববাদী ব্যবস্থার নেই। এই জায়গাটিতে এসে আমাদের দেশের সর্বোচ্চ আইন বা সংবিধানের পাতা উল্টে দেখা অত্যন্ত জরুরি। বাংলাদেশের সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের সমিতি বা সংঘ গঠন করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। ২৪ নম্বর অনুচ্ছেদ বলছে, আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা ব্রত গ্রহণ করিবার এবং যে কোনো ব্যবসা বা কারবার পরিচালনা করার অধিকার থাকবে। এবং ৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর ও অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে। এই আইন বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া এবং অকাট্য প্রমাণ ছাড়া কোনো বেসরকারি ট্রাস্ট, ব্যাংক বা হাসপাতালের কার্যক্রমে রাষ্ট্রের হস্তক্ষেপ করা সরাসরি সাংবিধানিক
সাংবিধানিক অধিকারগুলোর চরম লঙ্ঘন। রাষ্ট্র যখন নিজেই নিজেদের নাগরিকদের আইনি এবং অর্থনৈতিক নিরাপত্তার গ্যারান্টি দিতে ব্যর্থ হয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিষ্ঠান দখলের প্রশ্রয় নেয়, তখন সেখানে আইনের শাসন বা রুল অফ ল সম্পূর্ণ ভেঙে পড়ে। ডক্টর খালেদুজ্জামান মূলত এই আইনি দেউলিয়াত্ব এবং জুলুমের বিরুদ্ধেই তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি একজন সমাজসেবক হিসেবে জানান যে আইনের উপর ভিত্তি করে গড়ে ওঠা কোনো সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, পৃথিবীতে যখনই কোনো স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী কোনো নির্দিষ্ট মতাদর্শের সামাজিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে, তখন শেষ পর্যন্ত সেই শাসকেরই পতন ঘটেছে। কিন্তু প্রতিষ্ঠানগুলো তাদের সক্রিয়তা নিয়ে বেঁচে গিয়েছে। উদাহরণ হিসেবে আমরা 20 শতকের বিভিন্ন দেশের রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস দেখতে পারি। ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ যিনি শাসক কাল তিনি শুধুই ইতিহাস। ডক্টর এস.এম. খালেদুজ্জামানের বক্তব্যের শেষ অংশটি ছিল অত্যন্ত শানিত এবং দার্শনিক। তিনি বলেছেন, থাকবে না শুধু জুলুমকারীরা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কোনো শাসন ব্যবস্থা যখন জনগণের কল্যাণ বাদ দিয়ে কেবল দমনের নীতি গ্রহণ করে, তখন তার আয়ুষ্কাল এমনিতেই ফুরিয়ে আসে। জুলুম বা অত্যাচার কখনো কোনো স্থায়ী ব্যবস্থার ভিত্তি হতে পারে না। আজ যারা ক্ষমতার দম্বে অন্ধ হয়ে সাধারণ মানুষের চিকিৎসার জায়গা ইবনে সিনা কিংবা সাধারণ মানুষের আমানতের জায়গা ইসলামী ব্যাংকের উপর আঘাত হানছে, তাদের বাকি জীবন হয়তো একসময় চরম জিল্লতি বা জবাবদিহিতার মধ্য দিয়েই কাটবে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যা লাখ লাখ মানুষের দোয়ায় এবং উপকারে টিকে আছে, তা আগামীর নতুন বাংলাদেশেও সমস্বরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ডক্টর খালেদুজ্জামানের এই সময় উপযোগী এবং সাহসী বক্তব্য বাংলাদেশের সমাজের প্রতিটি সচেতন নাগরিকের চোখ খুলে দেবার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ইবনে সিনা, আদ্দিন হসপিটাল অথবা ইসলামী ব্যাংক এইসব বন্ধ করে সরকার আসলে কি বার্তা দিতে চাইছে? এগুলো কি আসলেই বন্ধ করা উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা দেখেছেন আমাদের বিরোধী দলীয় নেতা সকল কিছু বুকে তার পাথর বেঁধে রাষ্ট্রকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রের অনেক কিছুই মেনে নিয়ে সামনে সৌহার্দ্য সম্প্রীতি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, এই সরকারের সেই ইচ্ছা করে সরকার সরকারি হাসপাতালগুলোকে সম্পূর্ণ করে না, কারণ তাহলে প্রাইভেট হাসপাতালের সঙ্গে তাদের যে অবৈধ চুক্তি, যে রোগী সেখানে ট্রান্সফার করা যাবে, পরীক্ষা নিরীক্ষা প্রাইভেটে হবে। এই কারণে দেখবেন সরকারি হাসপাতালের মেশিন সারা বছর নষ্ট থাকে, যাতে প্রাইভেটে ট্রিটমেন্টটা করতে পারে। যদি আমরা করতে চাই, তাহলে জিডিপির অ্যাটলিস্ট 5 to 7% ব্যবহার স্বাস্থ্য খাতে হতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো শ্রীলঙ্কার দিকেও প্রায় 7%, 3 to 7% হয়ে থাকে। বাংলাদেশে এটা মাত্র 0.8 থেকে 0.9%, মাত্র 1%-এরও কম। স্বাস্থ্য খাতের প্রত্যেকটা সেক্টরকে অস্থিতিশীল করে রাখা হচ্ছে, পঙ্গু করে রাখা হচ্ছে।